আমরা আজকে এই লেজার গুলো নিয়ে ডিসকাস করবো আর কি। রুবি লেজার এবং হিলিয়াম নিয়ন লেজার, এই দুটো লেজার সিস্টেম নিয়ে ডিসকাস করবো। কথা না বলে শুরু করো। এর আগে ক্লাসে আমরা লেজারের বেসিক প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করেছিলাম, এবং তারপরে তোমার ডিফারেন্ট লেজার সিস্টেম, 3 লেভেল লেজার সিস্টেম, 4 লেভেল লেজার সিস্টেম, এইগুলো রেট ইকুয়েশন কেমন হয়, গ্লেজিং এর জন্য যে নেসেসারি কন্ডিশন 3 লেভেল লেজার সিস্টেমে, 4 লেভেল লেজার সিস্টেমে, এগুলো ডিসকাস করা হয়েছে। আজকে আমরা জাস্ট দুটো লেজারের দুটো এক্সাম্পল হিসেবে ডিসকাস করবো আর কি লেজার সিস্টেমের। নাম্বার 1 ইজ রুবি লেজার অ্যান্ড নাম্বার 2 ইজ হিলিয়াম নিয়ন লেজার। রুবি লেজারটা প্রথম লেজার সিস্টেম, যেটা বেসিক্যালি একটা সলিড স্টেট লেজার সিস্টেম, এবং এটা একটা 3 লেভেল লেজার সিস্টেম দ্যাট ওয়াজ ডেভেলপড বাই ময়ম্যান ইন 1960। এখানে অ্যাক্টিভ মিডিয়াম হিসাবে আগেই বললাম যে এটা একটা সলিড স্টেট লেজার সিস্টেম, কাজেই অ্যাক্টিভ মিডিয়ামটা সলিড, গেইন মিডিয়ামটা এখানে সলিড। সেই সলিড মিডিয়ামটার কেমিক্যাল কনফিগারেশনটা কি? কেমিক্যাল কনফিগারেশন ইজ সিনথেটিক রুবি ক্রিস্টাল, and that crystal is grown from sapphire, which is basically aluminum oxide Al2O3, and that is doped with 0.05% of chromium ions. Okay. Next, chromium ions means chromium 3+. এই চার্জটার দিকে খেয়াল রেখো আর কি। ক্রোমিয়াম আয়ন দিয়ে ডোপ করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইডকে। নেক্সট, এখানে যে কোনো লেজার সিস্টেমের জন্য একটা পাম্পিং সোর্স দরকার হয়, আমরা বলেছিলাম। অ্যাক্টিভ মিডিয়াম একটা এসেনশিয়াল কম্পোনেন্ট। নেক্সট এসেনশিয়াল কম্পোনেন্ট ইজ দি পাম্পিং সোর্স, এন্ড অ্যানাদার এসেনশিয়াল কম্পোনেন্ট ইজ দি অপটিক্যাল রেজোনেটর। তো এখানে এই পাম্পিং সোর্স হিসাবে অপটিক্যাল পাম্পিং ইউজ করা হয়। জেনারেলি জেনন ফ্ল্যাশ টিউব দিয়ে এই অপটিক্যাল পাম্পিংটাকে অ্যাচিভ করা হয়। আউটপুট ওয়েভলেন্থটা 694.3 ন্যানোমিটার, এবং এখানে যে লেজার আউটপুটটা পাওয়া যায় সেটা বেসিক্যালি একটা পালসড আউটপুট, যেখানে টিপিক্যাল পালস উইথটা ইজ অফ দি অর্ডার অফ মাইক্রোসেকেন্ড। পালস উইথটা অফ দি অর্ডার অফ মাইক্রোসেকেন্ড। এখানে লেজার সিস্টেমে আমরা আগেও ডিসকাস করেছি বিভিন্ন কনটেক্সটে, যে এর ক্ষেত্রে যে লাইন উইথ বা তোমার ব্রডেনিং, সেই ব্রডেনিংটা খুব কম হয়। লেজার আউটপুট যেটা, সেটার মনোক্রোম্যাটিসিটি খুব ভালো হয়। এই রুবি লেজারের ক্ষেত্রে লাইন উইথটা টিপিক্যালি 0.53 ন্যানোমিটার। আচ্ছা, আরো ডিটেলে কিছু ডিসকাশন রয়েছে। যে রুবি রডটার কথা বলছিলাম, যেটা অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে কাজ করে, দ্যাট ইজ এনার্জাইজড থ্রু অপটিক্যাল পাম্পিং, এবং টিপিক্যালি যেটা বলা হলো যে এটা জেনন ফ্ল্যাশ টিউব দিয়ে অ্যাচিভ করা হয়। Ruby has very broad and powerful absorption bands in the visual spectrum. এই যে জেনন ফ্ল্যাশ টিউবটার কথা বলছি, জেনন ফ্ল্যাশ টিউবটা ভিজিবল স্পেকট্রাকে এমিট করে। যে স্পেকট্রার মধ্যে এই রুবি মেটেরিয়ালটার অ্যাবজর্পশন ব্যান্ড রয়েছে। টিপিক্যালি এই রুবি মিডিয়ামটার অ্যাবজর্পশন ব্যান্ডটা at 400 and 550 ন্যানোমিটার ওয়েভলেন্থে আছে, and it has very long fluorescence lifetime of 3 milliseconds. Both ends of the ruby rod, essential component of a laser system এ আমরা এটা বলেছিলাম যে অপটিক্যাল রেজোনেটরটা অবশ্যই দরকার। সেই অপটিক্যাল রেজোনেটরটা কিভাবে এই লেজার সিস্টেমে ডেভেলপ করা হয় দেখো। both ends of the ruby rod are polished with great precision. অপটিক্যাল ফ্ল্যাটনেসটা টিপিক্যালি λ/4 এরকম রেখে পলিশ করা হয়। the finely polished ends of the rods are silvered. যদি আমরা এই এন্ড গুলোকে সিলভার করে দিই, তাহলে সেইটাই বেসিক্যালি একটা রেজোনেটর হিসাবে কাজ করবে। এখানে সিলভারাইজ কিভাবে করা হয়? একটা এন্ডকে কমপ্লিটলি সিলভার করা হয়, আর একটা এন্ডকে পার্শিয়ালি সিলভার করা হয়, তাতে করে এইটা একটা তাহলে রেজোনেটর ক্যাভিটিকে ফর্ম করবে। এখানে একটা টিপিক্যাল আউটপুট পালসকে দেখানো হয়েছে। এটা একটা পালসকে দেখানো হয়েছে, কেমন? যে পালসটার উইথটা টিপিক্যালি মিলিসেকেন্ড অর্ডারের, আর দেখতে পাচ্ছ এই পালসের মধ্যে কিন্তু অনেকগুলো স্পাইক রয়েছে। এই আউটপুটটা এরকম ধরনের হয় আর কি, স্পাইক আউটপুট, পালস আউটপুট। পাওয়ার আউটপুট ভার্সেস টাইম গ্রাফটা এরকম ধরনের হয়। নেক্সট, এখানে এনার্জি লেভেল দিয়ে জিনিসটাকে বোঝানো আছে। কেন আমরা এটাকে বলছি একটা 3 লেভেল লেজার সিস্টেম? দেখো এখানে ছবিটা বেসিক্যালি ক্রোমিয়াম 3+ এই আয়নটার রেলিভেন্ট এনার্জি লেভেল গুলোকে দেখাচ্ছে। এর মানে কিন্তু এটা নয় যে মাত্র 3টে এনার্জি লেভেল বা 4টে এনার্জি লেভেল রয়েছে। ইট হ্যাজ মেনি এনার্জি লেভেলস।
বাট যে এনার্জি লেভেল গুলো নিয়ে আমরা কাজ করছি, রেলিভেন্ট যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেল গুলোকে এখানে দেখানো হয়েছে। এইটা একটা এক্সাইটেড স্টেট, এইটা আর একটা এক্সাইটেড স্টেট, এইটা আরো একটা এক্সাইটেড স্টেট। ওকে, তো এখানে E1 টা বেসিক্যালি গ্রাউন্ড স্টেট, E2 টা হচ্ছে তোমার নেক্সট এক্সাইটেড স্টেট, E3 বা E3 প্রাইম এইগুলো টপ মোস্ট এক্সাইটেড স্টেটস কে রিপ্রেজেন্ট করছে। এখানে প্রথমে ক্রোমিয়াম আয়ন গুলোকে এক্সাইট করা হয় ফ্রম দি গ্রাউন্ড স্টেট টু দিজ এক্সাইটেড স্টেটস। এই E3 বা E3 প্রাইম এই দুটো স্টেটের মধ্যে এক্সাইট করা হয় বাই ইউজিং ফ্ল্যাশ ল্যাম্প। যদি গ্রাউন্ড স্টেট থেকে E3 স্টেট এক্সাইট করতে হয় তাহলে একটা গ্রিন ওয়েভলেন্থ দরকার, সেটা জেনন ফ্ল্যাশ ল্যাম্প থেকে পাওয়া সম্ভব, which is of the order of 550 ন্যানোমিটার। অন দি আদার হ্যান্ড আমরা E1 এনার্জি স্টেট থেকে E3 প্রাইম এই স্টেটেও পাম্প করতে পারি, সেক্ষেত্রে ব্লু পাম্পিং দরকার হয়, আই মিন 400 ন্যানোমিটার ওয়েভলেন্থের করেসপন্ডিং পাম্পিং দরকার হয়। এই E3 বা E3 প্রাইম এইটাই বেসিক্যালি থার্ড এনার্জি লেভেল হিসেবে কাজ করছে। একটা 3 লেভেল লেজার সিস্টেমে থার্ড যে এনার্জি লেভেল, টপমোস্ট যে এনার্জি লেভেল, সেটা E3 বা E3 প্রাইম যে কোনো একটাকে ধরতে পারো। প্রত্যেকটারই লাইফ টাইম ভেরি স্মল, টিপিক্যালি অফ দি অর্ডার অফ ন্যানোসেকেন্ডস। Chromium 3+ ions from the excited bands undergo non-radiative transition to E2. এই হায়ার এক্সাইটেড স্টেট গুলো থেকে নন রেডিয়েটিভ ট্রানজিশনের থ্রুতে পপুলেশনটা এই সেকেন্ড স্টেটটাতে ট্রান্সফার হয়। এই সেকেন্ড স্টেটটা বেসিক্যালি একটা মেটাস্টেবল স্টেট, যেখানে লাইফ টাইমটা ইজ অফ দি অর্ডার অফ 3 মিলিসেকেন্ড। Now population inversion is achieved by level 2, between the level 2 and 1, E2 আর E1 এই দুটো এনার্জি লেভেলের মধ্যে পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভড হয় এবং লেজিং অ্যাকশনটা শুরু হয়। এবং এখানে যদি লেজিং অ্যাকশন স্টার্টেড হয় তাহলে এই এনার্জি ডিফারেন্সের করেসপন্ডিং ফোটন এমিটেড হবে। সেই ফোটনগুলোর ওয়েভলেন্থ, আই মিন ওয়েভ লেজার আউটপুটটা ওয়েভলেন্থটা 694.3 ন্যানোমিটার এরকম অর্ডারের হয়। তো এখানে একটা কোশ্চেন ন্যাচারালি অ্যারাইজ করতে পারে যে হোয়াই উই আর হ্যাভিং পালসড আউটপুট ফ্রম এ রুবি লেজার। কারণটা পরিষ্কার, আমরা আগেও বলেছি এটা, যে কোনো 3 লেভেল লেজার সিস্টেমে আমরা কন্টিনিউয়াস ওয়েভ লেজার পেতে পারি না। 3 লেভেল লেজার সিস্টেমে পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভ করা হয় বিটুইন এ মেটাস্টেবল স্টেট এন্ড দি গ্রাউন্ড স্টেট। এখানেও সেটা দেখতে পাচ্ছ, E1 আর E2, গ্রাউন্ড স্টেটটা হচ্ছে E1, মেটাস্টেবল স্টেটটা হচ্ছে E2। এই E2 আর E1 এর মধ্যে পপুলেশন ইনভার্সনটাকে অ্যাচিভ করা হচ্ছে। Therefore it is difficult to maintain the population inversion. This will result in the depletion of upper level population because of stimulated emission. Upper level population ta depleted hobe, and it will be depleted more rapidly than it can be restored by flashlight. Optical pumping দিয়ে আমরা পপুলেশনটাকে যে রেটে রিস্টোর করতে পারছি তার থেকে হায়ার রেটে পপুলেশনটা স্টিমুলেটেড এমিশনের থ্রুতে ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। That is why laser emission will be made up of spikes of high intensity emissions. এটা কি স্পাইকিং বলা হয় লেজারের। After the depletion of E2 state population, laser action ceases for a few microseconds. বেশ কিছুক্ষণ ধরে লেজার আউটপুটটা বন্ধ থাকে। Since the flash lamp is still active, it again pumps the ground state chromium ions to the upper level and laser action starts. A series of such pulses is produced until the intensity of the flashlight has fallen to such a level that it can no longer reveal the necessary population inversion. আমরা ইন দি কনটেক্সট অফ 3 লেভেল লেজার সিস্টেম ডিসকাস করেছিলাম যে একটা মিনিমাম পাম্প পাওয়ার দরকার, একটা থ্রেশহোল্ড পাম্প পাওয়ার দরকার ইন অর্ডার টু অ্যাচিভ দি পপুলেশন ইনভার্সন। তো যতক্ষণ পর্যন্ত তোমার ফ্ল্যাশ লাইটটা এই পাম্প পাওয়ারের থ্রেশহোল্ড ভ্যালু থেকে উপরে রয়েছে, পপুলেশন ইনভার্সনটা আবার অ্যাচিভড হবে। কিন্তু যদি আমরা গ্র্যাজুয়ালি ফ্ল্যাশ লাইটের পাম্পটাকে পাওয়ারটাকে কমিয়ে দিতে থাকি তাহলে পপুলেশন ইনভার্সনটা একটা সময় পরে বন্ধ হয়ে যাবে এবং আউটপুটটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফ্ল্যাশ লাইটটাকে অন করা রয়েছে অ্যাবাভ দি থ্রেশহোল্ড পাম্প পাওয়ার, এরকম ধরনের পালসড আউটপুট আমরা পেতে থাকবো। এটা হচ্ছে তাহলে একটা এক্সাম্পল অফ এ 3 লেভেল লেজার সিস্টেম দ্যাট প্রোভাইডস পালসড আউটপুট। ঠিক একই রকম আরো একটা লেজার সিস্টেম আছে, সেটা তোমরা ইন্টারেস্টেড হলে দেখতে পারো, হুইচ উই কল দি NDR লেজার সিস্টেম। ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে এবার বলো। রুবি লেজার সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। হ্যালো, রুবি লেজার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার হ্যাঁ বলো, শুনছি।
স্যার বলছি এই প্রসেসটা মানে পপুলেশন ইনভার্সনটা কিভাবে অ্যাচিভ করা হচ্ছে এই যে এক্সাম্পল রুবি লেজারে? দেখালাম না এক্সাম্পলটা আমি, রুবি লেজারে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ করছো যে জেনন ফ্ল্যাশ ল্যাম্পটা ইউজ করা হচ্ছে, সেই জেনন ফ্ল্যাশ ল্যাম্পটা দিয়ে দাঁড়াও ব্যাক করছি আমি। জেনন ফ্ল্যাশ ল্যাম্পটা দেখানো হলো না, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ একদম ভিতরের দিকে যে পার্টটা রয়েছে, এই যে পার্টটা, এই পার্টটা বেসিক্যালি রুবি, এইটা হচ্ছে রুবি রড, আর এইটাকে দেখো এই স্পাইরাল ফর্মে যেটা রয়েছে সেটা বেসিক্যালি ফ্ল্যাশ ল্যাম্প। তোমরা ল্যাবরেটরিতে হিলিয়াম ডিসচার্জ টিউব দেখেছো, মার্কারি ডিসচার্জ টিউব দেখেছো, এই রকম ধরনেরই একটা ডিসচার্জ টিউব যার মধ্যে জেনন গ্যাস দিয়ে ফিল আপ করা রয়েছে, যেটা জেনন গ্যাস দিয়ে ফিল আপ করা রয়েছে, ঠিক আছে। একই রকম ভাবে এখানে একটা ক্যাথোড থাকে, একটা অ্যানোড থাকে, যাদের মধ্যে হাই পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে ইলেকট্রন ডিসচার্জ হয় এবং এখান থেকে যে এমিশন, সেই এমিশনটা পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো আরেকটা জিনিস এখানে বলে নি এই ফিগারটা কনটেক্সটেই, এইটা হচ্ছে একটা এন্ড অফ রুবি রড, এইটা হচ্ছে আরো একটা এন্ড, এই দুটো এন্ডকেই সিলভার করে দেওয়া থাকে। তো এইখানে সিলভারটা পার্সিয়ালি করা থাকে যাতে করে এখান থেকে আমরা আউটপুটটা পেতে পারি। এখানে রেড কালারটা বেসিক্যালি আউটপুটটাকে রিপ্রেজেন্ট করছে, 694.3 ন্যানোমিটার, বুঝতেই পারছো এটা তোমার রেড কালারের একটা আউটপুট হবে। তো আর একটা যেটা বললে সেটা এখানে দেখো, যখন তুমি গ্রাউন্ড স্টেট, যদি জেনন ফ্ল্যাশ ল্যাম্পটাকে অন করে রাখো তাহলে গ্রাউন্ড স্টেটের পপুলেশনটা এই E3 বা E3 প্রাইম এই স্টেটে লিফটেড হবে, ক্রোমিয়াম 3+ আয়নগুলো E3 বা E3 প্রাইম এই স্টেটগুলোতে এক্সাইটেড হবে। এই স্টেটগুলোর লাইফ টাইমটা ভেরি স্মল, কাজে তারা খুব তাড়াতাড়ি নন রেডিয়েটিভ প্রসেসে E2 এনার্জি স্টেটে ফিরে আসবে আর কি। তাতে করে E2 আর E1 এই দুটো স্টেটের মধ্যে পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভড হবে। ইজ দিস ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন? স্যার অপটিক্যাল ফ্ল্যাটনেসটা λ/4 রাখা হচ্ছে মানে? এইটা জাস্ট মানে যে কোনো মিররের বা যে কোনো তোমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা ফ্ল্যাটনেস হয়, সারফেস ফ্ল্যাটনেস হয়। তুমি তোমার বাড়ির যে জানালার কাঁচ রয়েছে সেইটার দিকে তাকাও আর আয়নার দিকে তাকাও, হুইচ ওয়ান ইজ মোর ফ্ল্যাট? কোনটা বেশি ফ্ল্যাট অপটিক্যালি, কোনটা বেশি ফ্ল্যাট? হ্যাঁ হ্যাঁ বলছি, তোমার বাড়ির যে জানালার কাঁচ আর মিরর, এই দুটোর মধ্যে কোন সারফেসটা বেশি ফ্ল্যাট? স্যার মিরর। মিররটা বেশি ফ্ল্যাট, রাইট? সেই জন্যই এখান থেকে আমরা ভালো রিফ্লেকশন পাই, রিফ্লেকশনটা ভালো হয়। বাড়ির জানালার কাছ থেকে কিন্তু রিফ্লেকশনটা ভালো হয় না। তাহলে ইন অর্ডার টু অ্যাচিভ গুড রিফ্লেকশন উই নিড টু হ্যাভ দি সারফেস ফ্ল্যাট। এবার এই ফ্ল্যাট সারফেসটা তো ভিজুয়ালি ফ্ল্যাট হলে হবে না, এটাকে অপটিক্যালি ফ্ল্যাট হতে হবে। এই সারফেসের ফ্ল্যাটনেসটা শুড বি কম্পারেবল টু দি ওয়েভলেন্থ। এটা তোমরা সেমিস্টার 2 তে একটা পেয়েছিলে, দেখো, উই ক্যান মেজার দি ফ্ল্যাটনেস অফ এ সারফেস বাই নিউটনস রিং এক্সপেরিমেন্ট। তো যাই হোক, মানে যে কোনো অপটিক্যাল এলিমেন্টের এইরকম ভাবে সারফেস গুলোকে অপটিক্যালি ফ্ল্যাট করা হয় আর কি। এখানে তোমার এই সারফেস ফ্ল্যাটনেসটা যত হাই হবে, আই মিন λ/4 বা λ/6 বা λ/8, যত স্মলার হবে তত তোমার রিফ্লেক্টিভিটিটা ভালো হবে আর কি। মানে স্ক্যাটার্ড রিফ্লেকশন গুলো কমবে, স্ক্যাটার্ড রিফ্লেকশন গুলো তাতে করে কমবে আর কি। ঠিক আছে। হোপফুলি আর কোনো কোশ্চেন নেই নাকি? এটা বুঝতে পেরেছো 3 লেভেল লেজার সিস্টেম, এই যে এখানে পালসড আউটপুট কেন হবে, পালসড আউটপুট কেন পাবো এটা পরিষ্কার। স্পাইকিং বলতে কি বোঝায় সেটাও পরিষ্কার। আমি এখানে একটা পালসকে দেখিয়েছিলাম ওই 2-3টে স্লাইড আগে, একটা পালসকে দেখানো হয়েছিল, সেই পালসের মধ্যে দেখবে অনেকগুলো স্পাইক রয়েছে। সেই স্পাইক গুলোর কারণটা কি সেটা এখানে মেনশন করা আছে, এবং কেন এইরকম ধরনের লেজার সিস্টেমে পালসড আউটপুট পাবো সেটাও এক্সপ্লেন করা রয়েছে। ওকে, আমরা এবার তাহলে পরের যে লেজার সিস্টেম সেটাই যাচ্ছি। দিস ইজ হিলিয়াম নিয়ন লেজার সিস্টেম। For helium neon laser system, it is basically a gas laser system, এবং more important to mention that this is a 4 level laser system. আগে যখন আমরা রুবি লেজারটা ডিসকাস করছিলাম, রুবি লেজারটা বেসিক্যালি 3 level laser system, যেখানে একটি মিডিয়ামটা সলিড
এইখানে যে লেজারটার কথা ডিসকাস করছি দ্যাট ইজ এ গ্যাস লেজার, অ্যাক্টিভ মিডিয়ামটা গ্যাস, আর এখানে মেইনলি 4টে লেভেলকে রিলেভেন্ট এনার্জি লেভেল হিসাবে ইউজ করা হয় আর কি। সুতরাং এটা 4 লেভেল লেজার সিস্টেম। Because it is a 4 level laser system, we can expect that a continuous wave output. We can expect a continuous wave output. 3 level laser system, 2 laser system e pulsed output পেয়েছিলাম, but for a helium neon laser, as it is a 4 level laser system, we can expect continuous wave laser. মনে করতে পারছো যে 4 level laser system এ পপুলেশন ইনভার্সনটা কিন্তু দুটো এক্সাইটেড স্টেটের মধ্যে অ্যাচিভ করা হয়। more detailed information দেখো এখানে যে ওয়েভলেন্থটা, সেই ওয়েভলেন্থটা টিপিক্যালি 632 পয়েন্ট, টিপিক্যালি বলবো না, এটা ইউনিক বলতে পারো আর কি, 632.8 ন্যানোমিটার। এছাড়াও আরো কিছু ওয়েভলেন্থ পাওয়া যায়, কিন্তু মোস্ট পপুলার যে ওয়েভলেন্থটা হিলিয়াম নিয়ন লেজারে সেটা হচ্ছে 632.8 ন্যানোমিটার। Here the active medium is helium. It is basically a mixture of helium and neon. এখানে অ্যাক্টিভ মিডিয়ামটা গ্যাসিয়াস মিডিয়াম, যেখানে হিলিয়াম এবং নিয়নের মিক্সচার ইউজ করা হয়। রেশিওটা দেখতে পাচ্ছ, হিলিয়াম 90%, নিয়নটা 10%, এবং টোটাল প্রেসারটা ইজ অ্যারাউন্ড 1 টর। নেক্সট, পাম্পিং সোর্স। এখানে পাম্পিং সোর্স হিসেবে ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইউজ করা হয়। আউটপুট ওয়েভলেন্থটা বললাম যে 632.8 ন্যানোমিটার, দ্যাট করেসপন্ডস টু 5:3p ট্রানজিশন ইন নিয়ন। এছাড়াও 1.15 মাইক্রোমিটার, দ্যাট করেসপন্ডস টু 4:3p ট্রানজিশন ইন নিয়ন। এছাড়াও আরো একটা ওয়েভলেন্থ 3.39 মাইক্রোমিটার, which corresponds to 5:4p ট্রানজিশন ইন নিয়ন। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই ওয়েভলেন্থ গুলো কিন্তু মেইনলি নিয়নের ট্রানজিশনের জন্যই হচ্ছে, 5:3p বা 4:3p বা 5:4p এই ধরনের ট্রানজিশন গুলোর জন্য। তবে আমরা প্রপার ক্যাভিটি ডিজাইন করে সিলেক্ট করতে পারি আর কি, যে কোন ওয়েভলেন্থটাকে আউটপুট হিসাবে নেব। মোস্ট পপুলার ওয়েভলেন্থটা হচ্ছে 632.8 ন্যানোমিটার, যেটা ভিজিবল রেঞ্জে আছে, এবং এর কালারটা রেড কালার। এখানে স্কিমেটিক্যালি লেজার সিস্টেমটাকে ডেসক্রাইব করা রয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা বেসিক্যালি গ্লাস জার, গ্লাস রিজার্ভার, যেখানে তোমার হিলিয়াম নিয়ন গ্যাসকে রাখা থাকে। এই একটা দিকে ক্যাথোড আর একটা দিকে অ্যানোড রাখা হয়। ক্যাথোড আর অ্যানোডের মধ্যে হাই পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে আমরা ইলেকট্রন ডিসচার্জ করতে পারি। এই ইলেকট্রন গুলো হিলিয়ামের সাথে কোলাইড করছে, কোলাইড করে ইলেকট্রিক্যাল পাম্পিং করছে আর কি। সেই জন্য এখানে পাম্পিং সোর্স হিসেবে ইলেকট্রিক্যাল ডিসচার্জ কথাটা বলা আছে। এছাড়াও তোমার দেখতে পাচ্ছ দুটো এন্ডে দুটো মিরার রাখা আছে, এখানে একটা মিরার রাখা আছে, এখানে একটা মিরার রাখা আছে, and that forms the optical resonator. তিনটে যে এসেনশিয়াল পার্ট আমরা বলেছিলাম, অ্যাক্টিভ মিডিয়াম, হিলিয়াম নিয়ন এদের মিক্সচার, পাম্পিং সোর্স, ইলেকট্রিক্যাল ডিসচার্জ। এছাড়াও আরেক ধরনের পাম্পিং হয় আমরা দেখবো পরে, which is collisional pumping। আর থার্ড যে এসেনশিয়াল পার্ট অপটিক্যাল রেজোনেটর, সেটা কিভাবে ফর্ম করা হয় এটা বলা হলো। এছাড়াও বিভিন্ন রকম হিলিয়াম নিয়ন লেজার সিস্টেমে এই কোন একটা মিরারকে ব্রুস্টার অ্যাঙ্গেলে রাখা হয়, যাতে করে আমরা পোলারাইজড আউটপুট পেতে পারি। বেশ, এখানে এই এনার্জি লেভেল ডায়াগ্রামটাকে দেখানো আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আগেও রুবি লেজার সিস্টেমের ক্ষেত্রে এনার্জি লেভেল ডায়াগ্রামটা মনে রাখতে হবে। এখানে দেখো বাম দিকে আমরা হিলিয়ামের এনার্জি লেভেলকে দেখিয়েছি। এনার্জি লেভেল অনেক রয়েছে, কিন্তু যে এনার্জি লেভেল গুলো রেলেভেন্ট সেইগুলো কি দেখানো হয়েছে। দিস ইজ দি গ্রাউন্ড স্টেট অফ হিলিয়াম, আর এখানে গ্রিন লাইন দিয়ে দুটো এক্সাইটেড স্টেটকে দেখানো হয়েছে। বাই দি মেথড অফ ইলেকট্রিক্যাল ডিসচার্জ we can pump the helium atoms, helium molecule from the ground state to the excited state. ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইউজ করে আমরা হিলিয়াম মলিকিউল গুলোকে গ্রাউন্ড স্টেট থেকে এই দুটো এক্সাইটেড স্টেটে পাম্প আউট করতে পারি। হ্যাঁ, দ্যাট ইজ দি ফার্স্ট প্রসেস। মেনশন করা আছে এখানে, হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল ডিসচার্জ এক্সাইটস দি হিলিয়াম অ্যাটমস by inelastic collision, of course, with the electrons from ground state to the metastable states. এই 2s 2 3s1 বা 2 1s0 এই দুটো স্টেট মেটাস্টেবল স্টেট, এবং এই মেটাস্টেবল স্টেট গুলোর একটা ক্লোজ কোইন্সিডেন্স রয়েছে উইথ টু এক্সাইটেড স্টেটস অফ নিয়ন। ডান দিকে যে এনার্জি লেভেলটাকে দেখানো হয়েছে সেইটা নিয়নের জন্য। নিয়নের দেখো 4s এনার্জি লেভেল
স্টেটটা অলমোস্ট কোইনসাইড করছে উইথ দি মেটাস্টেবল স্টেট অফ হিলিয়াম। একই রকম ভাবে নিয়নের যে 5s এনার্জি স্টেটটা দ্যাট হ্যাজ ক্লোজ কোইন্সিডেন্স উইথ দি মেটাস্টেবল স্টেট অফ হিলিয়াম। কাজেই যদি এই এক্সাইটেড স্টেটে হিলিয়াম মলিকিউল গুলো গ্রাউন্ড স্টেটে নিয়ন মলিকিউলের সাথে কোলাইড করে, তাহলে তোমার এই হিলিয়াম গুলো will come back to the ground state and neon গুলো will be lifted to 4s or 5s state। আবার বলছি কথাটা, ধরো কোন একটা হিলিয়াম অ্যাটম ইনিশিয়ালি এই স্টেটে রয়েছে আর একটা নিয়ন এই গ্রাউন্ড স্টেটে রয়েছে। এই অবস্থায় এদের মধ্যে যদি কলিশন হয়, কলিশনাল এনার্জি ট্রান্সফার হবে, তাতে করে হিলিয়ামটা গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে আর নিয়নটা 5s স্টেটে যাবে। এটাই বলা হয়েছে। কেমন collisions between these helium metastable atoms and ground state neon atoms results in a selective and efficient transfer of excitation energy from the helium to neon. Population inversion thus achieved between the states 5s to 4p। দেখো যদি নিয়ন গুলোকে আমরা এই 5s স্টেটে লিফট করতে পারি বা 4s স্টেটে লিফট করতে পারি, এই 5s বা 4s এইগুলো কিন্তু নিয়নের মেটাস্টেবল স্টেট, তাহলে তাতে করে 5s আর 4p এদের মধ্যে পপুলেশন ইনভার্সন অ্যাচিভড হতে পারে, 5s 3p এর মধ্যে পপুলেশন ইনভার্সন অ্যাচিভড হতে পারে, 4s 3p এর মধ্যে পপুলেশন ইনভার্সন অ্যাচিভড হতে পারে। 3p টা বা 4p টা দেখতেই পাচ্ছ যে এইগুলো এক্সাইটেড স্টেট, ন্যাচারালি এখানে লাইফ টাইমটা খুব কম। এখানে যদি কোনোভাবে অ্যাটম গুলো এসে পৌঁছায়, তারা খুব তাড়াতাড়ি এই 3s স্টেটে চলে আসবে। অর্থাৎ পপুলেশন ইনভার্সনটাকে আমরা সাস্টেইন করে রাখতে পারি, ধরে রাখতে পারি। As a consequence, we can expect continuous wave output from such laser system. যদি 5s to 4p এই ধরনের স্টিমুলেটেড ট্রানজিশন হয়, তার জন্য ওয়েভলেন্থটা হচ্ছে 3.39 মাইক্রোমিটার। ফর 5s to 3p ট্রানজিশন, কার্সারটাকে করতে পারছি না, 5s to 3p ট্রানজিশন ওয়েভলেন্থটা 632.8 ন্যানোমিটার। 4s to 3p তার জন্য ওয়েভলেন্থটা হচ্ছে 1.15 মাইক্রোমিটার। এবার ডিপেন্ড করছে যে আমি কোন ওয়েভলেন্থটাকে আউটপুট হিসেবে চাইছি, কোন ওয়েভলেন্থটাকে অ্যাম্পলিফাই করতে চাইছি। আমরা অপটিক্যাল রেজোনেটরটা তার জন্যই বানাবো, অর্থাৎ সেই ওয়েভলেন্থটারই অ্যাম্পলিফিকেশন হবে, যার করেসপন্ডিং একটা স্ট্যান্ডিং ওয়েভ প্যাটার্ন ওই অপটিক্যাল রেজোনেটরটা ফর্ম করবে। Continuous wave outputs corresponds to 5s to 3p transition at 632.8 nanometer, এবং এখানে টিপিক্যাল ব্যান্ডউইথটা হয় 1.5 গিগাহার্জ। যেখানে যে কোনো ট্রানজিশনের ক্ষেত্রে কোনো ট্রানজিশনই তো পারফেক্টলি মনোক্রোম্যাটিক নয়, কোনো আউটপুটই পারফেক্টলি মনোক্রোম্যাটিক নয়। প্রত্যেকটা এরই নির্দিষ্ট ব্রডেনিং থাকে, সেই ব্রডেনিং এর অনেক রকম কারণ হতে পারে, ন্যাচারাল ব্রডেনিং, ডপলার ব্রডেনিং, কলিশনাল ব্রডেনিং, এগুলো কোনো কনটেক্সটে আমি বলেছিলাম তোমাদের। ইন helium neon laser the broadening is mainly dominated by Doppler broadening। তো এখানে একটা কোশ্চেন করা যেতে পারে, why helium atoms and with higher percentage। আগে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে তোমার মেইনলি ট্রানজিশন গুলো কিন্তু এই নিয়নের ক্ষেত্রেই হচ্ছে, নিয়নের এনার্জি লেভেলের মধ্যেই ট্রানজিশন হচ্ছে, তার জন্যই আমরা ওয়েভলেন্থ গুলোকে পাচ্ছি। কিন্তু হিলিয়ামটা তাহলে এখানে দরকার কেন? এটা কি পসিবল হতে পারতো না যে নিয়নটাকে আমরা এক্সাইটেড স্টেটে ডাইরেক্টলি লিফট করলাম? সেই পসিবিলিটিটা খুব কম, সেই জন্যই কিন্তু এখানে হিলিয়াম অ্যাটমসকে ইউজ করা হয়। The helium atoms are used for better pumping efficiency, that is to achieve population inversion in the assembly of neon atoms. Helium with higher percentage in mixture are excited due to the inelastic collision with electrons from ground state to the metastable states, and that have close coincidence with 4s and 5s state of neon. Collisions between these helium metastable atoms and ground state neon atoms result in a selective and efficient transfer of energy from the helium to neon. Without helium, the neon atoms would be excited mostly to lower excited states, and that may result in non-laser lines. বোঝা গেল কি বলতে চাইলাম? যদি আমরা হিলিয়াম ইউজ না করতাম, নিয়ন অ্যাটম গুলোকে কিন্তু এতটা এফিশিয়েন্টলি 5s বা 4s এই স্টেটে লিফট আউট করা যেত না। আমরা নিয়ন অ্যাটম গুলোকে অন্য কোনো এক্সাইটেড স্টেটে ট্রান্সফার করতে পারতাম ডেফিনেটলি, বাট তাতে করে এই লেজার লাইন গুলোকে পাওয়া যেত না।
আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নিই যে কেন এটাকে আমি ফোর লেভেল লেজার সিস্টেম বলছি। যে কোনো একটা ট্রানজিশনের কথা কনসিডার করো, ধরো 5:3p, এইটাই হচ্ছে লেজার আউটপুট। কেন আমি এটাকে ফোর লেভেল লেজার সিস্টেম বলছি তাকিয়ে দেখো, এটা কি বেসিক্যালি লেভেল 1, এইটা ধরতেই পারো, কিন্তু এটা ইমমেটেরিয়াল। এটা হচ্ছে লেভেল 1, এটা লেভেল 2, এইটা লেভেল 3। আর যেখান থেকে তোমার পপুলেশনটা এই 5 এসে ট্রান্সফার হচ্ছে সেই লেভেলটাকে 4 লেভেল বলা হচ্ছে। অর্থাৎ হিলিয়ামের এই যে সে 2s10 এইটাকে একটা স্টেট বলতে পারি, 5s একটা স্টেট, 3p একটা স্টেট, আর 3s একটা স্টেট। এই যে চারটে স্টেট, মেনলি চারটে স্টেটকে আমরা ইউজ করছি। দ্যাট ইজ ওয়াই দিস ইজ এ 4 level ledger system. And as you see that population inversion is achieved between two excited states, unlike a 3 level ledger system where the population inversion is achieved between an excited state with respect to the ground state. Okay. So next topic are the properties of a ledger system. যে কোনো লেজারের প্রপার্টিজ সেগুলো আমরা মোটামুটি ভাবে পরিচিত হয়ে এসেছি, জাস্ট একটু রিভিউ করে নেওয়া। প্রথমত কোহেরেন্স ইজ দি মোস্ট ইউনিক প্রপার্টি অফ লেজার লাইট। ইট অ্যারাইজেস ফ্রম স্টিমুলেটেড এমিশন। আগেই আমরা বলেছিলাম যে লেজার কথাটার মানে হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, বিকজ it is a stimulated process generate coherent photons. কাজী লেজার লাইটের কোহেরেন্স প্রপার্টিটা ডেফিনেটলি ভালো হবে, এটাই এক্সপেক্টেড। Since a common stimulus triggers the emission events which provide the amplified light, the emitted photons are in step and have a definite phase relation to each other. This coherence is described in terms of temporal coherence and spatial coherence. আগে দেখেছো যে কোহেরেন্স এই প্রপার্টিটাকে আমরা ব্রডলি দুটো পার্টে ক্লাসিফাই করতে পারি, নেমলি temporal coherence and spatial coherence, both of which are important in producing the interference pattern. এখানে স্টিমুলেটেড ফোটনটা কি বলা হয়েছে, যে কোনো একটা ফোটন ইনিশিয়েটস দি স্টিমুলেশন। একটা ফোটন থেকে দুটো ফোটন পাচ্ছি, এই দুটো ফোটন যে প্রথম যে ফোটনটা স্টিমুলেটেড এমিশনটা করেছে, দ্বিতীয় ফোটনটা প্রথম ফোটনের সাথে ডেফিনাইট ফেজ রিলেশনশিপ মেনটেন করছে বা একই ফেজে রয়েছে। এবার এই দুটো ফোটন ট্রিগার্স টু স্টিমুলেটেড এমিশন, তাহলে আরো যে দুটো ফোটন ইমিটেড হচ্ছে তারা কি ইনিশিয়াল দুটো ফোটনের সাথে কোহেরেন্ট। এবার আমাদের কি চারটে ফোটন রয়েছে, চারটে ফোটন উইল ট্রিগার মোর ফোর স্টিমুলেটেড প্রসেস, কাজে এখান থেকে 8টা ফোটন পাবো। এই যে লাস্ট চারটে ফোটন সেটা প্রথমে চারটে ফোটনের সাথে কোহেরেন্ট থাকবে। দ্যাটস ওয়াই দি কোহেরেন্স প্রপার্টি কামস ইন এ লেজার সিস্টেম। তবে পারফেক্টলি কোহেরেন্ট নয় অবশ্যই, তার কারণ লেজার এই যে আউটপুট সেখানে শুধুমাত্র স্টিমুলেটেড প্রসেসে এমিটেড ফোটন গুলোই তো নেই, কিছু স্পন্টেনিয়াস এমিশনে এমিটেড ফোটনও রয়েছে, সেইটা কিন্তু কোহেরেন্স প্রপার্টিটাকে কিছুটা ডিগ্রেড করবে। নেক্সট মনোক্রোম্যাটিসিটি। মনোক্রোম্যাটিসিটিটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যেটা লেজার লাইটের ক্ষেত্রে আসে। The light from a laser typically comes from one atomic transition with a single precise wavelength. Thus, the laser light has a single spectral color and is almost the purest monochromatic light available. That being said, however, laser light is not exactly monochromatic. কোনো লাইটই exactly monochromatic হয় না, perfectly monochromatic বলে কিছু হয় না। এখানে বিভিন্ন রকমের ব্রডেনিং থাকে, যেমন ডপলার ব্রডেনিং, ন্যাচারাল ব্রডেনিং, কন্ডিশনাল আর প্রেসার ব্রডেনিং। আমরা এখানে দেখিয়েছি যে একটা টিপিক্যাল ইন্টেন্সিটি ভার্সাস ফ্রিকোয়েন্সি প্লট কেমন হয়, এটা গত বছর সেমিস্টার 2 তে কোহেরেন্স পড়ানোর সময় আমরা ডিসকাস করেছিলাম। এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা ধরো এট ফ্রিকোয়েন্সি নিউ 0, আর অন্য দুটো ফ্রিকোয়েন্সিতে এর থেকে লোয়ার সাইডে একটা ফ্রিকোয়েন্সিতে আর হায়ার সাইডে একটা ফ্রিকোয়েন্সিতে ইন্টেন্সিটিটা ফলস হাফ টু দি ম্যাক্সিমাম ভ্যালু। এই যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে আমরা বলি ব্যান্ডউইথ, বা আরো ভদ্র ভাষায় বলা হয় ফুল উইথ এট হাফ ম্যাক্সিমা, FWHM, ফুল উইথ এট হাফ ম্যাক্সিমা। We can define the coherence time as 1 by del nu, that can be written down in terms of wavelength by this expression. We can define the coherence length as C multiplied by tau C. Okay. Another property is the directionality. Laser light এর directionality propertyটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তোমরা এটা দেখেছো যখন একটা টর্চকে জ্বালো, জাস্ট টর্চটা যেখানে জ্বালা আছে সেইখানে যদি একটা পেপারকে ধরো, দেখতে পাবে লাইটটা একটা ছোট রেডিয়াস জুড়ে ডিস্ট্রিবিউটেড।
অন দি আদার হ্যান্ড পেপারটাকে যদি খুব দূরে গিয়ে ধরো তাহলে দেখতে পাবে রেডিয়াসটা অনেকটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ লেজার মানে একটা টর্চের আলো কিন্তু ডাইভার্জিং, তার কোনো ডিরেকশনালিটি নেই, বা থাকলেও সেটা খুব পুয়ার। অন দি আদার হ্যান্ড একটা লেজারের কথা যদি বলো, সেই লেজারের আউটপুট, একটা কাগজ যদি লেজারটার একদম কাছাকাছি ধরো দেখতে পাবে স্পট সাইজটা যা, এখান থেকে যদি 1 কিলোমিটার দূরে ধরো তাহলে দেখতে পাবে স্পট সাইজটা অলমোস্ট একই রকম রয়েছে। দ্যাট ইজ লেজার লাইট exhibits very high directionality property. এইগুলোই, অ্যাপ্লিকেশন নিয়ে বিশেষ কিছু বলার নেই, এগুলো গল্পের মতো। বিভিন্ন রকম সোর্স রয়েছে, উইকিপিডিয়ার এই যে লিঙ্কটা দিয়েছি এখান থেকে ফলো করতে পারো। বিভিন্ন ফিল্ডে মানে রাদার there are very small fields where laser lights are not used. মোটামুটি সব জায়গাতেই লেজার লাইট ইউজ করা হয়, কমিউনিকেশন সিস্টেমে, মেডিসিনে, ইন্ডাস্ট্রিতে, মিলিটারি সিস্টেমে, ল এনফোর্সমেন্টে, রিসার্চ পারপাসে, অবশ্যই কমার্শিয়াল প্রোডাক্ট হিসাবে বিভিন্ন জায়গাতে লেজার লাইটের ইউজ হয়েছে, এন্টারটেনমেন্ট পারপাসে এটসেট্রা। ওকে, এটুকুই। এবার কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমি একটা জিনিস মাঝপথে অ্যাড্রেস করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার সম্পর্কে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে। প্রথমে হিলিয়াম নিয়ন লেজার সম্পর্কে যদি কোয়েশ্চেন থাকে সেইগুলোকে অ্যাড্রেস করব, বলো। হ্যালো, স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, হিলিয়াম নিয়ন লেজারে অপটিক্যাল রেজোনেটরটা কিভাবে ইউজ করা হয়? অপটিক্যাল রেজোনেটর এখানে দুটো মিররকে রাখা হয়, কেমন, দুটো মিররকে রাখা হয়, হাই আচ্ছা। রিফ্লেক্টিভিটি মিররকে রাখা হয়, রেখে ইয়ে করা হয় আর কি। এবার কোন একটা মিররকে ব্রুস্টার অ্যাঙ্গেলে সেট করা হলে আমরা আউটপুটটা পোলারাইজড আউটপুট পেতে পারি আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। তারপর আর কোনো কোয়েশ্চেন? কেন এটাকে 4 লেভেল লেজার সিস্টেম বললাম এটা বুঝতে পেরেছো? হিলিয়াম নিয়ন লেজারটা কেন 4 লেভেল লেজার সিস্টেম বললাম বুঝতে পেরেছো? হ্যালো, হিলিয়াম নিয়ন লেজার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন আছে? নেই? ডিরেকশনালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন? ডিরেকশনালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন? ডিরেকশনালিটি, কোহেরেন্স, লেজারের যে প্রপার্টি গুলো বললাম সেগুলো নিয়ে। এগুলো প্রপার্টি গুলো আলাদা করে বলার কিছু নেই, এগুলো তোমরা আগে পড়েছোই আর কি মোটামুটি ভাবে। কোহেরেন্স টপিকটা পড়ার কনটেক্সটে এটা পড়েছো, কোহেরেন্স কি, মনোক্রোমেটিসিটিটা কিভাবে কোহেরেন্সকে ডিটারমাইন করে সেটা পড়েছোই। ডিরেকশনালিটি এডিশনাল একটা কথা বললাম। হ্যালো Hello? হ্যালো, ইয়েস। Yes, sir. I want to say that please explain once why pulsed output. Pulsed output for Ruby laser, right? Yes, sir. That I explained earlier. Because in Ruby laser, it is basically a 3-level laser system. The population inversion is achieved between an excited state and the ground state. Okay, the ground state has the higher possibility to retaining the population, right? That is why the population inversion cannot be maintained for a long time. You see, the population of the excited state, population of the energy state E2 gets depleted due to stimulated emission, while the population of the state is restored by the flash lamp, by the optical pumping process, right? If the rate of stimulated emission becomes faster as compared to the rate of restoration of population, naturally the population inversion condition will not be retained. That condition cannot be sustained. That is why it produces pulsed output.
Okay, sir. In fact, Thank you, sir. in any three-level laser system, as the population inversion is achieved between an excited state and metastable state, we cannot have continuous wave laser. In-the-air laser is also an example of a three-level laser system where we get pulsed output. Okay, sir. Okay. Any other question? Okay, sir. Any other question? We are running out of time. More or less, we have 3 minutes left. শরৎ কোনো কোশ্চেন আছে? না স্যার। বুঝেছো? শোনা যাচ্ছিল? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, কৃত্তিকা কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝেছি। রায়ার কোশ্চেন আছে কিছু? না স্যার, বুঝেছি। বুঝেছো? বেশ, ঠিক আছে আর কি তাহলে। হ্যাঁ, তমগ্ন কোশ্চেন আছে কিছু? নেই, মোটামুটি বুঝেছি। মোটামুটি। হ্যাঁ, এটা জাস্ট ডেসক্রিপটিভ আর কি। হ্যাঁ, 3 লেভেল 4 লেভেল লেজার সিস্টেম আমার স্লাইডে যেগুলো আছে সেগুলো কি পড়বো আর কি। আমি প্রত্যেকটা পয়েন্টকে কভার করেছি। বই থেকে পড়ার থেকেও আমার এখানে পড়লে আরো কংক্রিট ইনফরমেশন পাবে। হ্যাঁ, প্রচুর জিনিস এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করা রয়েছে আর কি। ওকে, দেখতে থাকো, যদি কোনো কোশ্চেন থাকে বলো। হ্যাঁ, ছাড়ছি আমরা।